Assalamu alaikum and a very warm welcome to everyone joining us this evening. You are watching the premiere episode of Legends Talk, an exclusive presenting by City University Textile Club, streaming live from our official Facebook page. এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের ইতিবাচক ব্র্যান্ডিং তৈরি করা এবং সফল অ্যালামনাইদের প্রফেশনাল জার্নির মাধ্যমে আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য এক নতুন দিক নির্দেশনা তৈরি করা। Because we believe the journey of an legend is not just a story, it's a roadmap filled with experience, lesson, and inspiration. আমি সাজিদ মাহমুদ, হেড অফ ব্র্যান্ডিং, সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব, এবং আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের সঞ্চালক। লিজেন্ডস টক কেবল একটি টক শো নয়, এটি একটি লার্নিং প্ল্যাটফর্ম। এটি একটি স্টেজ যেখানে রিয়েল স্টোরিজ শেয়ার করা হয়, যেখানে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা থেকে নিজেকে প্রস্তুত করার সঠিক পথ খুঁজে নিতে পারে। এই আয়োজনের মূল লক্ষ্য তিনটি: সফল অ্যালামনাই ও ইন্ডাস্ট্রি লিজেন্ডসদের ইন্সপায়ারিং জার্নি তুলে ধরা, তাদের চ্যালেঞ্জেস, ডিসিশন অ্যান্ড কি লার্নিং থেকে সরাসরি শেখার সুযোগ, শিক্ষার্থীদের জন্য রিয়েল ওয়ার্ল্ড ক্যারিয়ার প্রিপারেশনে সাহায্য করা। আমাদের লক্ষ্য ইন্ডাস্ট্রির সাথে শিক্ষার্থীদের সংযোগ আরও মজবুত হোক, ক্যারিয়ার প্ল্যানিংয়ে তারা আরও স্বচ্ছ ধারণা পাক এবং সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের ব্র্যান্ড ভ্যালু আরও সুসংহত হোক। ইতিমধ্যে আমরা আয়োজন করেছি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং, ফ্যাক্টরি ভিজিট এবং ভবিষ্যতে ন্যাশনাল লেভেল টেক্সটাইল ইভেন্ট করার পথে কাজ করছি ইনশাল্লাহ। এই আয়োজনের পুরো দিক নির্দেশনা তিনি আমাদের চিফ এডিটর অফ লেজেন্ডস টক, অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার এমডি আরিফুজ্জামান স্যার। স্যারকে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের পর্বের অতিথি হচ্ছেন এমন একজন যিনি সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যাচের গর্বিত অ্যালামনাই এবং বর্তমানে একজন সফল ইন্ডাস্ট্রি লিডার। আমরা আজ গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছি মিস্টার এমডি জাওয়াদুল কবির বাবু ভাইকে। বর্তমানে তিনি কর্মরত জিএম নিটিং অ্যান্ড ফ্যাব্রিক আর&ডি, পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর আগে তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন হেড অফ ডিপার্টমেন্ট, প্রাইড গ্রুপ, ম্যানেজার, মডেলা গ্রুপ, ডেপুটি ম্যানেজার, ফকির ফ্যাশন লিমিটেড, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অন্তিম গ্রুপ। একাডেমিক ভিন্নতাও তিনি নিজেকে এগিয়ে নিয়েছেন, কমপ্লিটিং এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট। আজকে আমাদের আলোচনায় ঘিরে থাকবে তার বাস্তব অভিজ্ঞতা, শিল্পের ইনোভেশন নিয়ে কাজ এবং আমাদের প্রজন্মের প্রতি তার বার্তা। Stay with us because tonight we don't just talk about success, we learn how it's built. আমি আজকে আমাদের এই লিজেন্ডস টকের আমাদের আজকের গুরুত্বপূর্ণ যিনি গেস্ট এমডি জাওয়াদুল কবির বাবু ভাইকে স্বাগত জানাবো। এমডি জাওয়াদুল কবির ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সাজিদ, এরকম একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেটা আমাদের বর্তমান এবং হচ্ছে আমাদের অ্যালামনাই সবার জন্য একটা ভালো উদ্দেশ্যপ্রবণ একটা জায়গা, যেখানে আমরা নিজেদের, আমাদের ইউনিভার্সিটির, আমাদের অ্যালামনাইদের সবারই কথা আমরা আলোচনা করতে পারবো এবং হচ্ছে যার যার এরিয়া থেকে একটা বন্ডিং তৈরি করতে পারবো। সবাইকে আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সহি সালামতে একটা প্রোগ্রামের আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন এবং আশা করব আপনারা এর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন এবং আমাদের বন্ডিংটা আরো স্ট্রংলি হবে। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা শুভেচ্ছা বার্তা দিতে চাই যে কেন দর্শকরা আজকে আমাদের সাথে থাকবেন। দর্শকরা আমাদের সাথে থাকবে, আমরা হচ্ছে সিটি ইউনিভার্সিটির অ্যালামনাই প্লাস প্রেজেন্ট স্টুডেন্ট। আমাদের মধ্যে একটা বন্ডিং প্লাস হচ্ছে যে আমাদের কেরিয়ার গোল এবং কেরিয়ার প্রসপেক্টাসে আমরা আমাদের একটা সুন্দর গাইডলাইন পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা প্রথমেই শুরু করতে চাই, স্যার আপনি ক্যারিয়ার শুরু করেছিলেন কোথা থেকে এবং কিভাবে শুরু হয়েছিল? আসলে ক্যারিয়ারটা যেখানে শুরু, আমি হচ্ছে 2010-এ আমার বিএসসি ইন টেক্সটাইল কমপ্লিট করি এবং হচ্ছে আমার ইন্টার্নশিপ হয় হচ্ছে ডিভাইন টেক্সটাইলে এবং ডিভাইন ফ্যাব্রিক্সে।
এরপর আমি মূলত হচ্ছে ওয়েট প্রসেসিং এর স্টুডেন্ট। আমি হচ্ছে অন্তিম গ্রুপে আমার ক্যারিয়ার শুরু করি। আমার হচ্ছে ডাইং এই হচ্ছে শুরু করার ইচ্ছা ছিল, বাট হচ্ছে অন্তিমে আমার নিটিং এ অপরচুনিটি তৈরি হয়। অপরচুনিটির কারণেই হচ্ছে অন্তিম গ্রুপে আমি 2010-এ মে মাসের 18 তারিখে আমার ক্যারিয়ার শুরু করি। এবং যেহেতু আমার এটা প্রসপেক্টটা ছিল না যে আসলে আমি নিটিং এ চাকরি করব, আমার বেসিক্যালি ছিল ওয়েট প্রসেসিং। যেহেতু এখানে সুযোগ পাওয়ার পরেই আমি মনে করছিলাম যে আসলেই আমাকে এখান থেকে বিল্ড আপ করতে হবে। আমি নিটিং শুরু করছি এবং নিটিং সেকশনকেই আমাকে লিড দিতে হবে। সেই প্রসপেক্টাস থেকেই আমার হচ্ছে জার্নি শুরু অন্তিম গ্রুপে। এরপরে অন্তিম গ্রুপে 5.5 বছর জার্নি জব করার পরে আমার অপরচুনিটি তৈরি হয় ফকির ফ্যাশন লিমিটেডে। ওখানে আমি ডিপুটি ম্যানেজার হিসাবে 1.5 বছরের মতো জব করি। Finally, one more opportunity will come, Model D Group as a manager এবং knitting R&D. So I will start there in 2017 to 2019. After that, there is an opportunity in Pride Group as a head of department, both knitting and R&D. I have worked there near about 2 years. Then finally, now my presence, I will start as a GM in 2021, March 1st, in Pearl Global Industries Limited. After 3 years, I have been promoted as a GM, General Manager, Knitting and Fabric R&D. This is my career journey last 15 years. থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই গৌরবান্বিত আপনার ক্যারিয়ারটা আমাদের সামনে তুলে ধরার জন্য। স্যার, নিট বা আর&ডি সেক্টর বেছে নেওয়ার আপনি যে বললেন যে আপনারা চেয়েছিলেন যে ডাইং এ অথবা হচ্ছে ওয়েট প্রসেসে আপনার ক্যারিয়ার করতে, কিন্তু আপনি দেখতে পেলেন যে না, আমি সুযোগটা পেয়েছি নিটে। তো আপনি কি চিন্তা করছিলেন যে আমি এটা নিলেই হয়তো আমার ভবিষ্যতে খুব ভালো কিছু করতে পারবো? আসলে হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের হচ্ছে সাবজেক্ট কোনো ব্যাপার না। আপনি ওয়েট প্রসেসিং না ফ্যাব্রিক, যেখানেই হচ্ছে সুযোগ তৈরি হবে সেখানে নিজের সেরাটা দিতে হবে। আমি সেটাই চাচ্ছিলাম যে আমি নিটিংটা শুরু করছি। সেখানে হচ্ছে সে সময় আর&ডি সম্পর্কে অতটা বাংলাদেশে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ওইরকম কোনো সেকশনও ছিল না, ওইরকম তৈরিও ছিল না। যেটা হচ্ছে স্যাম্পলিং নামে আগে চলতো, যে আসলে এটা স্যাম্পল সেকশন বা স্যাম্পলিং হবে, একজন একটা দিবে, এটা আমরা কপি করে করব, নতুন করে কোনো ডিজাইনে ইনোভেশন করব, নতুন সোর্স করব, আমরা সেটা তৈরি করব, এরকম কিছু ছিল না। তো হচ্ছে আমার যেটা ছিল যে আমার ইন্টার্নশিপ 2 দিন, আমি নিটিং এ অনলি 2 দিন নিটিং এ ইন্টার্নশিপ শুরু করছিলাম। বাট যে সময় আমি সুযোগ পেয়েছিলাম, এটার একটা ভালো দিক ছিল, আমি চাইনিজ যে টেকনিশিয়ান এর আন্ডারে আমি চাকরি শুরু করি। বাট তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ না বুঝলেও তাদের কাজের টেকনিক্যালটা সম্পূর্ণ ভিন্ন ছিল। সেটাই আমাকে হেল্প করছে আজকে এই পজিশনে আসার। তো আজকের এক পুরো আলোচনা এক অমূল্য রিসোর্স, যেখানে বাস্তব অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রি ইনসাইট এবং ভবিষ্যতের দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে। অডিয়েন্সদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যাতে এই বার্তাটি দ্রুত সবার কাছে ছড়িয়ে যায়। স্যার, এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফে কোন 3টি স্কিল আগে থেকে শেখা উচিত বলে আপনি মনে করেন? আসলে হচ্ছে স্টুডেন্ট লাইফে সবার আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ বলে, যেটা হচ্ছে আমরা বায়ারদের সাথে কমিউনিকেশন, সিনিয়রদের সাথে কমিউনিকেশন, ফরেনারদের সাথে কমিউনিকেশন। প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাস মোর নলেজটা লাগবে। আর একটা কমিউনিকেশন স্কিল মাস্ট। আপনি কার সাথে কমিউনিকেশন করতেছেন, কিভাবে করতেছেন, সেটা যদি আপনি ক্লিয়ারলি না বলতে পারেন, বডি ল্যাঙ্গুয়েজ, সাউন্ড অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ টোটাল মিলেই সেই কমিউনিকেশন স্কিলটা মাস্ট লাগবে। আর একটা হচ্ছে অ্যাডভান্স কম্পিউটিং, যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড অনলি, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোতে কাজ করি, আসলে এটা হচ্ছে বেসিক। আমাদের অ্যাডভান্স কম্পিউটিংটা খুব বেশি জরুরি, যেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল, আবার হচ্ছে এখন আছে এআই আসছে,
সেটাই সম্পর্কে জানতে হবে। সেখান থেকে আমরা কিভাবে আপকামিং নিজেদেরকে তৈরি করতে পারবো। তো সেই ৩ টা স্কিল আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিং অ্যান্ড হচ্ছে অ্যাডভান্স কম্পিউটিংটা হচ্ছে বেটার ফর আওয়ার স্টুডেন্ট লাইফ। থ্যাংক ইউ স্যার। এখন আমাদের অডিয়েন্সদের থেকে একটা প্রশ্ন এসেছে, আমরা একটু দেখতে চাচ্ছি। আমাদের প্রশ্নটা এসেছে এরকম যে আপনি যখন কাউকে রিক্রুট করেন তখন সিজিপিএ ছাড়া আর কি দেখেন? আসলে সিজিপিএ খুব বেশি ইয়া করে না, ইফেক্ট করে না। যেটা হচ্ছে তার কাজের আগ্রহ, তার কমিটমেন্ট, সে কিভাবে ডেডিকেশন করবে, সেটা যদি সে ভাইবা বোর্ডে প্রকাশ করতে পারে যে আই এম মাস্ট মোর ডেডিকেটেড ফর দিস পোস্ট, এবং হচ্ছে আমি আমার সর্বোচ্চটা দেব, এবং এই ক্যারিয়ারে এই সেকশনে বা এই সেক্টরে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করব, সে তার কমিটমেন্টটা যদি ওরকম দিতে পারে, তাহলে আমরা সাধারণত চেষ্টা করি তাকে রিক্রুট করার জন্য। আর ওভারঅল তার হচ্ছে যে পরিশ্রম করার ইচ্ছাটা, যে আমি আসলেই গার্মেন্টস টেক্সটাইল সেক্টরটা হচ্ছে ফিজিক্যালি একটা পরিশ্রমের ব্যাপার থাকেই, আর একটা হচ্ছে আপনার যে মানসিক প্রিপারেশন, দুটোই থাকতে হবে। সে যেটা যদি ইন্টারভিউ বোর্ডে নিজেকে প্রমাণ করতে পারে না আমি দুটার জন্যই ফিট, আমি চেষ্টা করব যে হ্যাঁ আমি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য, আমরা সেই অনুযায়ী সিজিপিএ ছাড়াও এগুলাতেই অনেক সময় আমরা রিক্রুটমেন্ট করে ফেলি। ধন্যবাদ স্যার। দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের সম্মানিত গেস্ট চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সো কানেক্ট উইথ আস। তো এর পরবর্তী আমাদের যে সেগমেন্ট সেটা হচ্ছে টেকনিক্যাল ডিসকাশন। স্যার যেহেতু দীর্ঘদিন নিটিং এবং আর&ডিতে কাজ করেছেন, তো স্যারের থেকে টেকনিক্যাল ডিসকাশন শুনবো আমরা। আমি মূলত নিটিং নিয়েই হচ্ছে, নিটিং আর আর&ডি নিয়েই কাজ করতেছি। তো হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে নিটিংটা যদি নিয়ে আলোচনা করি, নিটিংটা কি? আসলে নিটিংটা হচ্ছে আমরা অ্যাক্সেড নিডেল অথবা অ্যাক্সেড সিঙ্কার অথবা অ্যাক্সেড নিডেল, অ্যাক্সেড ডায়ালেস সিলিন্ডার নিডেল নিয়ে যে বুননের মাধ্যমে যেটা করা হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি বলতেছি আমরা নিটিং। নিটিং সাধারণত হচ্ছে দুই ওয়ে হয়, একটা ওয়ার্প নিটিং, একটা ওয়েভ নিটিং। সাধারণত বাংলাদেশে ওয়েভ নিটিংটার হচ্ছে প্রচলন বেশি। ওয়ার্প নিটিংটা সাধারণত রাসেল ট্রাইকট আমরা যেটা বলি নেট, এটা হচ্ছে ওয়ার্প নিটিং এর মধ্যে পড়ে। আর ওয়েভ নিটিং আমরা সার্কুলার নিটিং যেটা বলি, এটা হচ্ছে ক্লকওয়াইজ সার্কুলার মেশিন আছে, অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলার মেশিন আছে। তো হচ্ছে আমরা সাধারণত ওয়েভ নিটিংটাই করি, যেটা আমরা নিটিং নিয়ে কাজ করি, নিট ডাইং নিটিং, এটা হচ্ছে ওয়েভ নিটিং। এর মধ্যে হচ্ছে নিটিং এর হচ্ছে আমরা যদি ফ্লো চার্টটা বলি, সেটা হচ্ছে নিটিংটা সাধারণত হচ্ছে আমরা একটা হচ্ছে বুকিং শিট রিসিভ করার পর মার্চেন্ডাইজিং থেকে সেখানে হচ্ছে প্যারামিটার সিলেক্ট করা হয় বাই টেকনিক্যাল আর আর&ডি সেকশন থেকে। এরপরে হচ্ছে মেশিন এবং ফ্যাক্টরি সিলেকশন। এরপরে আমরা কি করি, ওই র ম্যাটেরিয়াল কি সোর্সিং, এটা ইয়ার্ন হচ্ছে সিবিসি না কটন না পলিয়েস্টার না ভিসকস না রেয়ন, এটা হচ্ছে আমরা একটা র ম্যাটেরিয়াল সোর্সিং করে এরপরে হচ্ছে আমরা ওটার এসওপি এবং ট্রায়াল ব্যাচ করি বাল্ক প্রোডাকশনের আগে। এরপর প্রোডাকশন প্লাস হচ্ছে গ্রে স্টোরিং করি, এটাই হচ্ছে নিটিং এর কন্টিনিউয়াস ফলো চার্ট। অ্যান্ড যদি আমরা আর&ডিটা দেখি, সেক্ষেত্রে হচ্ছে স্যাম্পল সোয়াস রিসিভ ফ্রম বায়ার, আমরা বায়ারের কাছ থেকে একটা সোয়াস রিসিভ করি, এটার হচ্ছে ফেব্রিকেশন, এটা অ্যানালাইসিস করা হয়, ডিজাইন অ্যানালাইসিস করা হয়। এরপর এটা কোন মেশিনে হবে, এটা হচ্ছে সিঙ্গেল জার্সি মেশিনে হবে না ডাবল জার্সি না জ্যাকার্ড না পয়েন্টাল, যে মেশিনে হবে সেই মেশিন সিলেকশন করার পরে মেশিনের যে সেটিং আছে
এখানে হচ্ছে নিডেল অ্যারেঞ্জমেন্ট থাকে, ক্যাম অ্যারেঞ্জমেন্ট থাকে, ইয়ার্নের ফিটিং থাকে, কোন ফিডারে কোন ইয়ার্নটা যাবে, এরপরে সেটিংটা থাকে, এরপরে স্যাম্পল নিটিং করার পরে আমরা 1 মিটার 2 মিটার নিটিং করে দেখি যে আদৌ আমাদের সোয়াচের সাথে বা আমাদের যে বায়ার থেকে যে সোয়াচ আসছে সেটা থেকে এটা হচ্ছে সিমিলার কিনা। এটা অ্যানালাইসিস করার পরে আমরা স্যাম্পল নিটিং করি, স্যাম্পল নিটিং করার পরে এটা হচ্ছে ডাইং ফিনিশিং হওয়ার পরে মার্চেন্ডাইজিং সেকশনে যায়, তারা অ্যাপ্রুভাল করার পরে ওইটার আমরা বাল্ক অর্ডার পাই। সেই বাল্ক অর্ডার পাওয়ার পরেই আমরা বাল্ক প্রোডাকশনটা নিটিং করি। এরপরে হচ্ছে আমাদের যে হচ্ছে যে নিটিং সেকশনে যে আমরা যে নিটিং অ্যান্ড আর্নিং সেকশনের যে কাজের পরিধি আছে, যে পরিধিটা হচ্ছে আমরা র মেটেরিয়াল সোর্সিং একটা বিষয় যেটা আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলি। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যেই আমাদের হচ্ছে র মেটেরিয়াল সোর্সিংটা পড়ে। আমাদের অনেকেই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নিজের কেরিয়ার করতেছে, এটা একটা ভালো দিক। এরপরে হচ্ছে যেটা R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে ডিজাইন অ্যানালাইসিস আছে, টেকনিক্যাল প্যারামিটার সেটিং আছে, মেশিন সেটিং আছে, মেশিন সিলেকশন আছে। এরপরে যে এটা আছে যে আমরা প্রোডাকশন করি, যে প্রোডাকশন R&D একটা পার্ট এবং প্রোডাকশন আর একটা পার্ট। আমরা যদি প্রোডাকশনটা দেখি, প্রোডাকশনটা সাধারণত হচ্ছে সার্কুলার নিটিং অথবা ফ্ল্যাট নিটিং, যেটা হচ্ছে আমরা পলোপিকে বলি, সেটাতে হচ্ছে কলার কাফ নিটিং, সেটা হচ্ছে ফ্ল্যাট নিটিং মেশিনে হয়। আর নর্মালি যেটা হচ্ছে সেটা সার্কুলার নিটিং মেশিন। সার্কুলার নিটিং মেশিনের আবার কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত আপনার হচ্ছে সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, পয়েন্টাল, জ্যাকার্ড, ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ, এরপর হচ্ছে কিছু হচ্ছে ফাইনার গেজের মেশিন আছে, কোর্সার গেজের মেশিন আসছে। এখন আধুনিক সময়ে অনেক ভালো কিছু মেশিন আসছে এবং আমরা অনেকটা সিনথেটিকে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা যে প্রোডাকশন করে সেটার হচ্ছে আরেকটা সেকশন আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স সেকশন, যেখানে আমার উৎপাদিত নিটিং বা গ্রে ফেব্রিক্সটার 4 পয়েন্ট সিস্টেমে কোয়ালিটিটা হচ্ছে আমরা চেক করি। এটা হচ্ছে এটাও একটা সেকশন যেটাতে আমাদের ভাই ইউনিভার্সিটির ফ্রেন্ডরা, ভাইরা, এরা এই সেক্টরে আছে, যেটা হচ্ছে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স সেক্টর। এরপরে হচ্ছে আমরা যারা করে অনেকে বায়ার ফলো আপ করে, প্রোডাকশনটা টোটাল বায়ার ফলো আপ একটা বিষয় আছে, যে টোটাল অর্ডারটা বায়ার কমিউনিকেশন, মার্চেন্ট কমিউনিকেশন, ডাইং ফিনিশিং কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা থাকে। এরপরে কিছু কাজ থাকে যেটা আমরা অনেক সময় হচ্ছে নিটিং প্ল্যানিং এ কতটা আমরা ইনহাউসে নিটিং করতে পারবো, কতটুকু আউটসোর্সিং এ নিটিং করতে হবে, এটার একটা প্রপার টিএনএ প্ল্যান, যারা টিএনএ প্ল্যানেও এখানে আছে জড়িত। এরপরে হচ্ছে আপনার স্টোর ম্যানেজমেন্টের কিছু কাজ থাকে, যারা হচ্ছে অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারও স্টোরে, আমার এখানে একজন আউসুল্লার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। তো হচ্ছে টোটাল ম্যানেজমেন্টটাই নিটিংটা, প্রচুর কাজের স্কোপ আছে নিজেকে তৈরি করার জন্য, নিজের ভবিষ্যৎ বা এই সেক্টরকে লিড দেওয়ার জন্য পর্যাপ্ত হচ্ছে সুযোগ আছে আশা করতেছি। এর মধ্যে আবার আছে, আমি পরের স্লাইডে যাই, আমাদের সিঙ্গেল জার্সি এবং হচ্ছে ডাবল জার্সি মেশিনে কি কি কিছু সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সি মেশিন, দুই ধরনের মেশিন তার সাধারণত। সেটা হচ্ছে সিঙ্গেল জার্সিতে হচ্ছে সিঙ্গেল জার্সি প্লেন, পিকে, সিঙ্গেল লাকোস্ট, কি কি ফেব্রিকেশন হতে পারে, এটা হচ্ছে বেসিক ফেব্রিকেশন। সিঙ্গেল লাকোস্ট, ডাবল পিকে, সিঙ্গেল পিকে, মিনি জ্যাকার, টেরি, ফ্লিস, এবং হচ্ছে কিছু সিঙ্গেল জার্সি ডিজাইন। এবং ডাবল জার্সি মেশিনে সাধারণত ইন্টারলক, 1-1 রিপ ভেরি ম্যাশ, ফ্ল্যাট ব্যাক রিপ, হানিকম, থার্মাল, ওফের, এরকম কিছু ধরনের ফেব্রিকেশন হয়ে থাকে। আমাদের সিঙ্গেল জার্সি মেশিনের যদি বলতে যাই তাহলে হচ্ছে এক সেট নিডেল যেটা সিলিন্ডারে থাকে এবং হচ্ছে এক সেট সিঙ্কার, এই দুটার মাধ্যমে সিঙ্গেল জার্সি মেশিনটা আমরা হচ্ছে ডিজাইন হয়ে থাকে। আর ডাবল জার্সির ক্ষেত্রে হচ্ছে এক সেট হচ্ছে সিলিন্ডার এবং ডায়াল দুইটা থাকে, এবং সিলিন্ডারে এক সেট নিডেল থাকে এবং ডায়ালে আরেক সেট নিডেল থাকে। এই দুই সেট নিডেল দিয়ে হচ্ছে ডাবল জার্সি ফেব্রিকেশনটা হয়ে থাকে।
আর হচ্ছে যে বিষয়টা থাকে যে ফ্লাড নিটিং, এখানে সাধারণত কলার কাফ, তারপর প্লেন, টু পার্ট কলার, জিগজ্যাগ কলার, এই কলার কাফ হয়ে থাকে। আর আসি আমাদের দেশে সবচেয়ে হচ্ছে কিছু ব্র্যান্ড এবং অরিজিনের কিছু নিটিং মেশিন, সার্কুলার নিটিং মেশিন। সেই ব্র্যান্ড, সাধারণত ব্র্যান্ড বলতে যারা এটা উৎপাদন করে, আর হচ্ছে অরিজিন হচ্ছে যে দেশ এটাকে হচ্ছে উৎপাদন করতেছে। আমাদের হচ্ছে টপ ব্র্যান্ড হচ্ছে ফুকাহারা, এটা জাপানি, অরিজিও ইতালি, পিলোতেলি হচ্ছে ইতালি, ট্যারোট জার্মানি, মায়ারেন্সি জার্মানি, ফুকাহামা তাইওয়ান, লিস্কি তাইওয়ান, জুংলং পাইলং তাইওয়ান, ওয়েলনিট তাইওয়ান এবং তাইও তাইওয়ান। এটা হচ্ছে টপ ব্র্যান্ডেড মেশিন এবং অরিজিন বাংলাদেশের। ইদানিং আমাদের কিছু চাইনিজ মেশিনও বাংলাদেশে চলে আসছে তাদের কিছু ফিচার নিয়ে। লংজেবিলিটি দিয়ে যদি মনে করি তাহলে হচ্ছে আমাদের ইতালি, জাপান, জার্মানি, তাইওয়ান এটা বেটার কম্পারেড টু দা হচ্ছে চাইনিজ। তো চাইনিজে হচ্ছে এখন যে প্রাইস, মেশিনারিজ প্রাইস, বায়ার প্রাইস সবকিছু মিলে এখন অনেকেই চাইনিজটা আমরা প্রিফার করি, যে 5 বছর বা 7 বছরের মধ্যে আমার সবকিছু কাভার হয়ে যাবে, ব্রেক ইভেন পয়েন্টে চলে আসতে পারবো। তো হচ্ছে এই ছিল আমার নিটিং এর কোয়ালিটি একটা সেকশন, যেখানে আমরা আমাদের যে উৎপাদিত ফ্যাব্রিক্স, যেটার আমরা ইনশিওর করি, আসলে হচ্ছে যেটাই করি না কেন, এটা যদি আমার কোয়ালিটি রিফার্স টু দা বায়ার অ্যাকসেপ্টেন্স, আমি যাই উৎপাদন করতেছি কিনা সেটা যদি আমার বায়ার অ্যাকসেপ্ট করে, সেই কোয়ালিটিটা আমাদেরকে মাস্ট বি মেনটেন করতে হবে। একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, আর একটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আমরা যেটাই উৎপাদন করি এটা আন্ডার কন্ট্রোলে থাকতে হবে এবং আমাদের কোয়ালিটিটা এনশিওর করে দিতে হবে, না এটা হচ্ছে বায়ার থেকে অ্যাকসেপ্টেন্স লেভেল। তো কিছু নিটিং ফল্ট আছে যেটা হচ্ছে আমরা দেখি, হোল, ইয়ান কন্টামিনেশন, ন্যাপস, নট, সাম আদার ফল্ট, যেগুলো আমরা 4 পয়েন্ট সিস্টেমে আমরা হচ্ছে চেক করে থাকি কিছু। আর হচ্ছে আমাদের সাধারণত আমরা অ্যাকসেপ্টেন্স লেভেল বলি যে 20 পয়েন্ট পর্যন্ত এ গ্রেড, 20 to 28 বি গ্রেড, 28 ওভারঅল সি গ্রেড বা রিজেক্ট। তো এই ছিল সামারি আমাদের নিটিং সেকশনের। তো হচ্ছে আমি আশা করব আপনাদের যদি আরো ডিটেলস কিছু প্রয়োজন হয়, আমি আমার অফিসে থাকি, যে কোনো সময় চলে আসলে আমি আমার প্র্যাকটিক্যাল মেশিন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইকে নিটিং সম্পর্কে একটা যথেষ্ট ধারণা দেওয়ার। তো অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানান, এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো জানান। আমরা আপনাদের প্রশ্নগুলো আমাদের সম্মানিত গেস্টের কাছ থেকে উত্তর চাইব। তো এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট জমা হয়েছে, এর মধ্যে আমরা দু একটি কমেন্ট করি। প্রথমেই মুস্তাফিদুর রহমান ইসা প্রশ্ন করেছেন, স্টুডেন্ট অফেন স্ট্রাগল টু চুজ এ ক্যারিয়ার পাথ, হাউ টু মেক দ্যাট ডিসিশন ওয়াইজলি। আসলে হচ্ছে যেটা এমন একটা সেক্টর, যে কোনো সেকশনেই আমরা ভালো করতে পারবো, যদি ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান ইউনিভার্সিটির এবং হচ্ছে নিজের ইচ্ছা থাকে, তাহলে পসিবল। একজন নিজেকে সেট করতে হবে এভাবে, যদি একজন নন টেক্সটাইল পারে তো আমি কেন পারবো না। তো দ্যাট নিড টু বি সেট ইন মাইন্ড, আই নিড টু হ্যান্ডেল দিস ভেরি কেয়ারফুলি, আমাকে উইন হতেই হবে। আমি এই সেক্টর, এই সেকশন এক সময় লিড দেব, সেটা যদি মনে প্রাণে সে বিশ্বাস করে যে আমার দ্বারাই সম্ভব, আর 10 জন পারলে আমিও পারবো, এবং হচ্ছে একজন নন টেক্সটাইল বা হচ্ছে একজন জেনারেলের স্টুডেন্ট যদি পারে, বাট আমার একাডেমিক নলেজ প্লাস হচ্ছে
আমার নিজের ইচ্ছা, এই দুটা মিলে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। যে করতে পারবে সে ইনশাল্লাহ ওভারকাম করবে এই সিচুয়েশনটা। অসংখ্য ধন্যবাদ। তো অডিয়েন্সদের আমরা উৎসাহিত করছি, আপনারা আপনাদের প্রশ্নগুলো করুন। আপনাদের প্রশ্নগুলো আমাদের সম্মানিত গেস্ট তার উত্তর দিবেন। তো এখন আমাদের আরেকটি প্রশ্ন আমাদের সম্মানিত গেস্টের কাছে, কমিউনিকেশন বসেস টেকনিক্যাল স্কিল কোনটা বেশি ইম্প্যাক্ট ফেলে? আসলে যদি আমি বলি যে টেকনিক্যাল এবং কমিউনিকেশন দুটোই হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এটাকে একটাকে রেখে আরেকটা কোনোভাবেই সম্ভব না। আপনি টেকনিক্যালি সাউন্ড বাট আপনি আপনার কমিউনিকেশন স্কিলের অভাবের কারণে আপনি প্রকাশ করতে পারলেন না বা জানাইতে পারলেন না। আবার আপনার কমিউনিকেশন স্কিলটা আছে বাট আপনি টেকনিক্যালি সাউন্ড না। তো সেক্ষেত্রে হচ্ছে টেকনিক্যাল এবং হচ্ছে ইয়েটা দুটোই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দুটোই আমি সমানভাবে দেখব, যে হচ্ছে টেকনিক্যাল এবং হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি টেকনিক্যাল নলেজ আপনাকে অ্যাচিভ করতেই হবে, কমিউনিকেশনের মাধ্যমে আপনাকে সেটা প্রকাশ করতেই হবে। আপনি মানে এটা বাইরে, এটার বাইরে আর কিছু নেই। এ দুটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি একটাকে রেখে আর একটার দিকে যাইতেই পারবেন না। আপনার টেকনিক্যাল নলেজ অবশ্যই অর্জন করতে হবে এবং হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে সেটা আপনাকে প্রকাশ করতে পারে। আপনি জানেন, আপনি পারেন, আপনার দ্বারা সম্ভব, এটা অবশ্যই আপনাকে বলতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা আরেকটি কমেন্ট দেখে আসি, আমাদের অনেকেই কমেন্ট করতেছেন। আচ্ছা, একটি কমেন্ট এসেছে, আতিক খান একটি প্রশ্ন করেছেন, স্যার আমরা কিভাবে আমাদের অ্যালামনাইদের সাথে নেটওয়ার্কিংটা বাড়াতে পারি? নেটওয়ার্কিংটা হচ্ছে আপনি যত বেশি অ্যাঙ্গেজ আপনি তত নেটওয়ার্কিংটা আপডেট করতে পারবেন। আর আমার সাজেশন থাকবে যে নেটওয়ার্কিং বাড়ানোর জন্য যে আমাদের সিনিয়ররা আছেন, তো আমাদের একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে অ্যালামনাই আছে, নিয়ার অ্যাবাউট 1500, 1500-এর মতো আমাদের অ্যালামনাই আছে। এবং হচ্ছে এটা বিভিন্ন সেকশনে আছে এবং হচ্ছে প্রত্যেকটা সেকশন টাচ করতেছে। এমন আছে কেউ ওয়াশিং, কেউ নিটিং, আর&ডি, কেউ হচ্ছে ডাইং ফিনিশিং, কেউ মার্চেন্ট, কেউ হচ্ছে আই। আমাদের প্রত্যেকটা সেকশনেই হচ্ছে ভালো অ্যালামনাই আছে এবং হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ অ্যালামনাই। তাদের সাথে হচ্ছে একটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা গাইডলাইন বা গাইড বা তাদের একটা লিস্ট প্রকাশ করা এবং ওয়ান টু ওয়ান তাদের সাথে হচ্ছে কমিউনিকেশন করা, যে ভাইয়া আমি এই অবস্থায় আছি, আমাকে আপনি কিভাবে হেল্প করতে পারেন। তো আমি আশা করবো আমাদের অ্যালামনাইরে অনেক আন্তরিক, ফিজিক্যালি বেসিক্যালি আমাদের যারা সিনিয়ররা আছেন এবং রিসেন্ট যারা বের হচ্ছেন তারা সবাই আন্তরিক। আমাদের ইউনিভার্সিটির এই একটা দিক ভালো যে অ্যালামনাইদের সাথে একটা ভালো বন্ডিং আছে। আর আমাদের ইউনিভার্সিটি মূলত হচ্ছে মিড ক্লাস ইউনিভার্সিটি, বাট আমাদের হচ্ছে প্রচুর, আমাদের এখান থেকে যারা বের হয় তাদের একটা নিজস্ব ক্রাইটেরিয়া আছে, তারা মার্কেট ডমিনেট করতেছে, ইউনিভার্সিটির ব্র্যান্ডিংটা বাড়াচ্ছে। তো হচ্ছে every year we can renew a list of our alumni and communicate one to one. I think it's better. ওকে, আশা করি এমডি আতিক খান আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা আমাদের গেস্টের উদ্দেশ্যে করতে পারেন। আপনাদের অনেকেই আছেন যারা রানিং স্টুডেন্ট, তারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। অনেকের ইচ্ছা থাকে যে আমরা কিভাবে অ্যালামনাইদের সাথে কানেক্টেড হব। তো স্যার যেমন বললেন যে আপনাকে কানেক্টিভিটির চেষ্টা করতে হবে, সবার সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে। তো এই ধরনের আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করুন, আশা করি আপনারা উত্তর পাবেন। এখন আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বর্তমানে পার্ল গ্লোবালে কি ধরনের কাজের দায়িত্ব সামলাচ্ছেন?
আচ্ছা, আমরা পার্ল গ্লোবাল একটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা পৃথিবীর 7টা-8টা দেশে আমাদের ফ্যাক্টরি আছে। তো পার্ল গ্লোবালে হচ্ছে প্রত্যেকটা কাজের একটা করে প্রজেক্ট আছে। আমি হচ্ছে নিটিংটা দেখি, নিটিং এর সাথে ফ্যাব্রিক আর এনডিটা দেখি। এখানে বেসিক্যালি হচ্ছে নিটিং এর প্রোডাকশন, টিএনএ মিট করা, আউটসোর্স প্রোডাকশন এবং ফ্যাব্রিকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, নতুন নিউ ডেভেলপমেন্ট অ্যান্ড যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে আমাদের এখানে যেটা চলতেছে নিটিং এর সেকশনটা, এখানে মূলত হচ্ছে নিটিং প্রোডাকশন, আমাদের বায়ার ডিলিং বা মার্চেন্ডাইজিং ডিলিং, ফেব্রিক স্যাম্পল অ্যান্ড আর&ডি, নিটিং কোয়ালিটি সেকশন, টোটাল যে সারাউন্ডিং এরিয়াটা সেটা আমার দ্বারা হচ্ছে, আমার আন্ডারে 25-30 জনের একটা টিম আছে। এখানে হচ্ছে আমাদের ভার্সিটি অ্যালামনাই আছে 2-3 জন, আদার ইউনিভার্সিটি আছে, আমাদের একটা কমিউনিকেশনের জায়গা আছে। আর হচ্ছে আমি যে ডিপার্টমেন্টটা মূলত যে ডিপার্টমেন্টাল এরিয়াটা সেটা হচ্ছে একটা ভাস্ট এরিয়া। এই এরিয়াতে হচ্ছে কয়েকটা সেকশন সেগমেন্ট আলাদা আলাদা আছে, যাদের জন্য আলাদা আলাদা রেসপন্সিবল আছে। টোটাল টার হেড হিসাবে আমি হচ্ছে এই মুহূর্তে নিজের কাজটা করে যাচ্ছি। মূলত নিটিং এবং ফ্যাব্রিক আর&ডি নিয়ে কাজ করতেছি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ স্যার। তো এইখানে আমাদের দেখতে পাচ্ছি আরো বেশ কিছু প্রশ্ন চলে আসছে এবং অনেকেই কমেন্ট করতেছেন। আমরা কমেন্টগুলো একটু দেখি। আপনারা যারা প্রশ্ন করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আরো জানানো যাচ্ছে, আপনাদের কারো যদি কোনো কিছু নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন। এখানে তন্ময় চন্দ্রশীল উনি একটা প্রশ্ন করেছেন, স্যার ফার্স্ট জবে কত সিজিপিএ লাগবে এবং সিজিপিএ এর সাথে কি কিছু আর কি কি বিষয় থাকলে চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবে? সিজিপিএ হচ্ছে, আমি আগেই বলেছিলাম, সিজিপিএ চাকরির জন্য কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার ইচ্ছা এবং হচ্ছে আপনি কতটা কমিটমেন্ট। সাধারণত হচ্ছে ফার্স্ট জবটা রেফারেন্সেই বেশি হয়, বেশিরভাগ আমি যেটা দেখেছি ফার্স্ট জব রেফারেন্সই হয়। বাট কিছু কিছু জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং, সেক্ষেত্রে সিজিপিএ 3-র উপরে চায়, যে মিনিমাম 3 ম্যানেজমেন্ট ট্রেনিং। অনেক জায়গায় অনেক গ্রুপ অফ ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট ট্রেনিং নেয়। সেখানে হচ্ছে আপনার হচ্ছে একাডেমিক নলেজটা মাস্ট থাকতে হবে এবং সিজিপিএ 3-র উপরে থাকলে ভালো। আমার কাছে যেটা মনে হয়েছে 3-র উপরে থাকলে সে মোটামুটি ভালো স্টুডেন্ট এবং সে হচ্ছে বিষয়টা কভার করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। অডিয়েন্সদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করতে থাকুন, আপনাদের প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ। এবং আপনারা আপনাদের এই প্রশ্নগুলো আগামীতে যখন নতুন এপিসোড আসবে তখন এইগুলো দেখা হবে এবং এই প্রশ্নগুলোই আগামীতে ইনশাল্লাহ করা হবে যদি আজকের সেশনে প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন। তো স্যার, ফেব্রিক আপনি যে ফেব্রিক আর&ডি তে আছেন, তো এইখানে আপনারা নতুন কোনো ইনোভেশন বা ট্রেন্ড নিয়ে কাজ করতেছেন কিনা? আসলে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা হচ্ছে ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করতেছিলাম। বাট রিসেন্ট একটা ট্রেন্ড আসছে যেটা হচ্ছে সিনথেটিক ফাইবার নিয়ে কাজ করতে হবে। সিনথেটিকের মধ্যে হচ্ছে লায়োসেল আছে, নাইলন আছে, ভিসকস আছে, লেনজিং ভিসকস, পলিয়েস্টার, পলিয়ামাইড। এটা নতুন ট্রেন্ড চলে আসতেছে, যেটা হচ্ছে আমরা স্পোর্টস আইটেম ইউজ করতেছি বা হচ্ছে ইনার আইটেম, ইনার প্রোডাক্ট, সেগুলো হচ্ছে নতুন ট্রেন্ডে যোগ
হচ্ছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশ মূলত আগে ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করতো, কটন কটন সিবিসি মিক্স এরকম নিয়ে কাজ করতো, বাট এখন হচ্ছে সিনথেটিক, যেটা হচ্ছে 30-40% মার্কেটটা দখল করার চেষ্টা করতেছে বাংলাদেশে। তো আমরা সিনথেটিক নিয়েই কাজ করতেছি বর্তমানে, যেটা হচ্ছে আপকামিং আশা করতেছি এটা 30 থেকে 40% মার্কেট শেয়ার করবে সিনথেটিক ফেব্রিক, সিনথেটিক ফাইবার। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছি এমডি আদনান ইসলাম কন্টিনিউ। এখানে হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে আমার অফিসে, জেনারেল রানিং হবে আশা করতেছি। ওকে, আমরা সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি। এমডি আদনান ইসলাম যেটা করেছেন যে আপনি এমন কোনো বই সাজেস্ট করতে পারেন যেটা বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেটা আমরা ফেব্রিক আর&ডি নিয়ে একটু ভালো বুঝতে পারবো বা ভালোভাবে শিখতে পারবো। আমাদের হচ্ছে সাধারণত যেটা হয় যে আমরা হচ্ছে টেক্সটাইল টুডে, টেক্সটাইল ফোকাস, টেক্সটাইল লার্নিং, টেক্সটাইল লার্নার যেটা আছে, এই 3টা ওয়েবসাইটের মাধ্যমে আহ, আপনার ট্রেন্ডগুলো চলে আসে, যে রিসেন্ট কোন ট্রেন্ডটা চলতেছে, এবং হচ্ছে আমরা যদি কানেক্টেড হই, আহ, আমরা যদি ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজ করে যে হচ্ছে রিসেন্ট কি ট্রেন্ড আসতেছে, বহির্বিশ্বে কোন ধরনের ট্রেন্ড চাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে অনলাইনটাই বেটার, যেটা হচ্ছে সবসময় হচ্ছে কানেক্টেড থাকা কিছু কিছু ওয়েবসাইটের সাথে, যারা হচ্ছে আর&ডি নিয়ে, রিসেন্ট নিয়ে, আপকামিং ট্রেন্ড নিয়ে কাজ করে। তো আমি বলবো হচ্ছে যেটা টেক্সটাইল টুডে, টেক্সটাইল ফোকাস, টেক্সটাইল লার্নার, এই 3টাতে মোটামুটি চলে আসে রিসেন্ট ডেভেলপমেন্ট গুলা। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা একটি প্রশ্ন করব, যেই প্রশ্নটা বিশ্বব্যাপী সবার মনে আলোড়ন ফেলতেছে, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। তো আমরা জানি যে আমেরিকান বা ইউরোপের যে বায়ার যারা আছেন তারা সবাই পরিবেশ নিয়ে সচেতন, তারা সাস্টেনেবিলিটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তো এই জায়গা থেকে আমার প্রশ্ন, সাস্টেনেবিলিটি নিয়ে পার্ল গ্লোবালের কিছু গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি শেয়ার করতেন স্যার। আচ্ছা, সাস্টেনেবিলিটি নিয়ে হচ্ছে মূলত আমরা জানি যে একটা এনভায়রনমেন্টাল বিষয় থাকে, একটা সোশ্যাল বিষয় থাকে, সাস্টেনেবিলিটির একটা ইকোনমিক বিষয় থাকে। তো আমাদের পাল গ্লোবাল যেহেতু মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, পৃথিবীর 7-8টা দেশে এদের ফ্যাক্টরি আছে, এনাদেরও হচ্ছে সাস্টেনেবিলিটি নিয়ে মানে অনেক ধরনের, আমরা সাস্টেনেবিলিটির বাইরে না। তো হচ্ছে পাল গ্লোবালের সাস্টেনেবিলিটি যেটা সোশ্যাল, সেটা হচ্ছে আমরা ইটিপি আছে, ডাব্লিউটিপি আছে, এবং হচ্ছে আমাদের যে এনার্জি, এটার হচ্ছে প্রায় 30% আমরা সোলার থেকে নেই, সোলার এনার্জি ইউজ করি। অ্যান্ড এবং হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল সিলেকশন, সেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল যে সিলেকশনগুলো করি, এটা হচ্ছে সাস্টেনেবল কটন, তারপর অর্গানিক ফাইবার, ভিসকস মডেল, যেটা হচ্ছে আমাদের পরিবেশ এবং আমাদের ফ্যাক্টরিকে সাস্টেনেবিলিটিটা মেনটেন করে। আর একটা বিষয় থাকে যে আমাদের প্রত্যেকটা হচ্ছে গার্মেন্টসের একটা পাসপোর্ট, যে এটার ইয়ার্ন কোথা থেকে সোর্স করা, এটা অর্গানিক কিনা, বিসিআই কিনা, পিএসসিপি কিনা। একটা হচ্ছে অর্গানিক দেখে আমরা যে সোর্স করি, সেটাও হচ্ছে আমরা সাস্টেনেবিলিটি থেকে সোর্স করি। আমরা যেটা হচ্ছে নিজেরা উৎপাদন করি, এটারও সাস্টেনেবিলিটি মেনটেন করে চলি। আর হচ্ছে আমাদের ইকো ডিজাইনটা করাই হচ্ছে সাস্টেনেবিলিটির উপরে। আমাদের প্যাকেজিং, আমাদের বলা আছে যে প্রত্যেকটাই রিইউজ, রিসাইকেল, রিডিউস করা যায় কিনা, যেটা হচ্ছে কার্বন ইমিশন রিডিউস করা যায় কিনা, এবং আমাদের সাপ্লাই চেনটা হচ্ছে মানে
অর্গানাইজ করাই হচ্ছে সাস্টেনেবিলিটির ভিত্তি করে, এবং আমরা পরিবেশের সাথে, আমার সমাজের সাথে ইকোনমিক্যালি হচ্ছে আমরা সাস্টেনেবল থাকার চেষ্টা করি বা সাস্টেনেবিলিটি রক্ষা করার চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে আসতেছি। তো আমরা আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা এখনো যারা আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করেননি, আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনারা শেয়ার করুন, আপনারা কমেন্ট করুন। আপনাদের কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট করুন। তো এখন আমাদের একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে নিট বা আর&ডি সেক্টরে আগামী 5 বছরে বড় কোনো পরিবর্তন আসছে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ন্যাচারাল থেকে সিনথেটিকে চলে আসবে, যেটা আগামী 5 বছর পরে সেটা হচ্ছে আমাদের সিনথেটিক ফাইবার, সিনথেটিক ফ্যাব্রিক, সিনথেটিকে চলে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল 50% হবে, আর 50% হচ্ছে সিনথেটিকে চলে যাবে। আমি মনে করতেছি যে আগামী 5 ইয়ার্স যেটা ন্যাচারাল এবং সিনথেটিক 50-50 হয়ে যাবে। আচ্ছা। তার মানে আপনি আশা করতেছেন যে আগামী 5 বছরের মধ্যে আমাদের সিনথেটিক যে ইয়ারটার ব্যবহার সেটা প্রচন্ড পরিমাণ বেড়ে যাবে, বা 50-50 আকারে চলে আসবে সিনথেটিক অ্যান্ড ন্যাচারাল। জি জি। তো এরপরে দর্শকদের থেকেও একটা প্রশ্ন ছিল, আমাদের কাছেও একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে পাল গ্লোবালে ইন্টার্ন বা জব করতে চাইলে কোনো স্পেসিফিক স্কিল বা এক্সপোজার দরকার হয় কিনা? পাল গ্লোবালে হচ্ছে ইন্টার্নশিপ বা জব, এটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে গেলে একটু নিজেকে তৈরি করে নিতে হয়, যেটা হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, অ্যান্ড সিজিপিএ 3 হলেই হবে, এবং নিজেকে হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি এবং ডেডিকেটেড করে তৈরি করতে হবে। আশা করতেছি যে এগুলো থাকলেই আপনি পাল গ্লোবালে জব পাবেন এবং করতে পারবেন। ধন্যবাদ স্যার। এখন একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ধরুন আপনি যদি আবার স্টুডেন্ট লাইফে থাকতেন এবং নতুন করে ক্যারিয়ার শুরু করতেন, তাহলে আপনি ক্যারিয়ারটা কোন দিকে গ্রো করতে চাইতেন? আসলে হচ্ছে আমি যেহেতু ওয়েট প্রসেসিং স্টুডেন্ট ছিলাম, আমার একটা এখনো ইচ্ছা যে ওয়েট প্রসেসিং এ শুরু করা, বাট হচ্ছে এখানে কেরিয়ার আপনার সাবজেক্টেড হবে না। আপনি নিজেকে যদি তৈরি করতে চান, যে কোনো সেক্টরে আপনি নিজেকে নিজের ডেডিকেশন, অনেস্টি, ইন্টিগ্রিটি, নিজের পারফরমেন্স, টেকনিক্যাল প্লাস কমিউনিকেশন, সব স্কিল দিয়ে নিজেকে আপনি সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার গোলে অবশ্যই আপনি যেতে পারবেন যদি আপনার কাছে সেই ডেডিকেশনটা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, এতক্ষণ আমাদের সাথে আছেন। অনেক দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং 1000-এর উপরে আমাদের ভিউ আসতেছে এবং অসংখ্য লোক দেখতেছেন, অসংখ্য কমেন্ট আসতেছে। দর্শকদের অসংখ্য অভিনন্দন, আপনারা আমাদের সাথে আছেন। এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট যুক্ত হয়েছে। এখন আমরা একটা কমেন্ট নেই, সেটা হচ্ছে যে মীর জুবায়ের, উনি প্রশ্ন করেছেন যে স্যার আমি কমফিট কম্পোজিট নিট লিমিটেড ডাইং আর&ডিতে আছি। প্রথমত আমি ইমোগো স্প্রে ডাইং এ কাজ করেছি, পাশাপাশি 3 মাস যাবত ডাইং আর&ডিতে কাজ করছি। স্যার আমার জন্য কিছু সাজেশন দিতেন, উপকৃত হতাম। আসলে প্রশ্ন করতে মীর জুবাইর এবং আমাদের আপনাদের সকলে রিলেটেড সাজেশন একটাই, যে হচ্ছে ডাইং এর আর&ডি তে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ডাইং আর&ডি, সেটা হচ্ছে কস্টিংটা রিডিউস করা। সাধারণত আমরা যারা ডাইং এ করি তাদের আর&ডি তে মূলত টার্গেট থাকে যে কতটা আমি হচ্ছে কস্ট, ব্যাচ ওয়াইজ কস্ট কমাইতে পারি। সেক্ষেত্রে তাদের কেমিক্যাল ইউজ, র মেটেরিয়াল ইউজ, রেশিও,
আপনার ম্যাটেরিয়াল রেশিও, কেমিক্যাল রেশিও, সেটা কিভাবে কমানো যেতে পারে, এবং হচ্ছে যতটা আমরা বিভিন্ন ধরনের যেটা হয়ে থাকে যে আমার কি ধরনের ফেব্রিকে আমরা কাজ করতেছি, ন্যাচারাল, সিনথেটিক, এই দুটোর মধ্যে নিয়ে একটা হচ্ছে নিজের স্টকটা বাড়ানো, আমি কত ধরনের ফেব্রিকে কাজ করেছি, এবং হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে নোট ডাউন এবং হচ্ছে নিজের রেকর্ড রাখা। আমি বলবো যে যেটাই নিউ আছে সেখানেই ইনোভেশন করতে হবে, সময় দিতে হবে, নতুন যেটাই প্রজেক্ট আসতেছে সেই প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, এবং নিজের রেকর্ডটা রাখতে হবে। রেকর্ড মাস্ট, আপনি যাই করেন না কেন আপনার রেকর্ডটা অবশ্যই থাকতে হবে। এবং জুবাইর, আমি আশা করি আপনি এ পর্যন্ত যা করছেন প্রত্যেকটারই রেকর্ড রাখেন, এবং নতুন কোনো কিছু আসলে সেটাতে আপনি হচ্ছে কস্ট রিডিউস, কেমিক্যাল ইউজেস, লিকার রেশিও, এগুলো হচ্ছে সম্পূর্ণ, এবং হচ্ছে কোনো প্রসেস বাইপাস করা যায় কিনা সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, থ্যাঙ্কস। তো আমরা দেখি আমাদের কিছু কমেন্ট আমরা দেখি, পরবর্তীতে আমরা আবার আমাদের প্রশ্নে চলে যাব। আহ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন, অনেকে অনেক ভালো কিছু শিখতে পেরেছেন। একটু কমেন্ট গুলো দেখি, পরবর্তীতে আমরা আবার শুরু করব। স্লাইডটা শেয়ার করে দিন। ওকে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আশা থাকবে সবাই কমেন্ট করুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানান। আজকের এই সেশনটা আপনাদের কেমন লেগেছে, এই ধরনের প্রোগ্রাম আপনারা আরো চান কিনা সেটা নিয়ে আপনারা কমেন্ট করুন। আপনাদের আগ্রহ আপনাদেরকে অনেক কিছু এনে দিবে, আপনাদের আগ্রহের ফলে আমরা চেষ্টা করব আরো ভালো ভালো প্রোগ্রাম আয়োজন করার। এখন স্যার, আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুনরা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে ঢুকে কিভাবে দ্রুত অ্যাডজাস্ট করতে পারে? আসলে হচ্ছে তার যে নতুন ফ্যাক্টরিতে জয়েন করবে তার মাইন্ডসেট থাকবে যে আমাকে শারীরিক পরিশ্রম করতে হবে, এবং হচ্ছে মেন্টালি প্রিপারেশন নিতে হবে আমাকে মিনিমাম 10 to 12 আওয়ার্স, এবং হচ্ছে মার্কেট এখন ওপেন, অনেক ওপেন অপরচুনিটি তৈরি হবে, এবং নিজেকে সিচুয়েশনে আপডেট করতে হবে। সিচুয়েশন যেটাই হোক, আমার সিনিয়র জুনিয়র, তারপর হচ্ছে অপারেটর, হেল্পার, প্রত্যেকটা জনের কাছে কোঅপারেশন করে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে মেন্টালি ভাবে প্রিপেয়ার করতে হবে যে আমি আই নিড টু উইন অ্যান্ড আই মাস্ট উইন। দ্যাটস দ্য মেইন থিম, পরিশ্রম এবং হচ্ছে মেন্টালি প্রিপেয়ার্ড। ওকে, তো অনেক দর্শক আমাদের সাথে আছেন, তো আমরা একটু দেখতে চাই আপনাদের মধ্যে কতজন স্টুডেন্ট এবং কতজন প্রফেশনাল। কাইন্ডলি কমেন্ট করেন আপনারা কারা প্রফেশনাল, বর্তমানে বিভিন্ন জায়গায় জব করতেছেন এবং কোথায় জব করতেছেন সেটা উল্লেখ করেন, এবং যারা স্টুডেন্ট তারা কোন ইয়ারে আছেন সেটা উল্লেখ করেন। এর পরবর্তীতে আমরা আমাদের যে প্রশ্নটা করব, স্যার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল চাকরি লাইফে, এবং আপনি সেটা কিভাবে মোকাবেলা করেছেন? আসলে চাকরি লাইফে বড় যে চ্যালেঞ্জটা ছিল আমার সেটা ছিল নন টেক্সটাইল বা নন টেকনিক্যাল মানুষকে হ্যান্ডেল করা, যারা হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে একটা নেগেটিভ ইমেজ থাকতো যে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কোনো কাজের না, সেই বিষয়ে তাদের মাইন্ডসেট থেকে দূর করানো, তাদেরকে টেকনিক্যালি হ্যান্ডেল করা, এবং হচ্ছে নন টেকনিক্যাল এবং হচ্ছে হেল্পার, অপারেটর, ফিডারম্যান লাইক পিপলকে হ্যান্ডেল করা।
যেটা আমি সময়ের সাথে সাথে ওভারকাম করার চেষ্টা করছি। ডে টু ডে এক্সপিরিয়েন্স নিয়েছি, তাদের সাথে মিশছি, তাদেরকে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য চেষ্টা করছি, তাদের সাথে আরো বন্ডিংটা তৈরি করছি, তাদের সাথে ক্রিকেট খেলছি। এভাবেই হচ্ছে আমি মানে বন্ডিংটা তৈরি করে আমার এই যে চ্যালেঞ্জটা ছিল নন টেকনিক্যাল নন টেক্সটাইল মানুষকে হ্যান্ডেল করা, সেটা ডে টু ডে তাদের সাথে ইন্টারাকশন করেই ওভারকাম করতে হয়েছে আমাকে। ওকে স্যার, এখানে আমি একটা সম্পর্ক প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আগামীতে জয়েন করব বা নতুন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা ইন্ডাস্ট্রিতে যাবে, তারা কিভাবে আসলে এই নন টেকনিক্যাল লোক বা প্রোডাকশনের লোক তাদের সাথে কিভাবে দ্রুত অ্যাডজাস্ট করে তাদের থেকে কাজগুলো আদায় করবে, এটা নিয়ে একটু ছোট একটু উপদেশ দিলে খুব ভালো হতো। আসলে হচ্ছে আমরা যারা টেক্সটাইলে জব করি, ওরা 10-15 বছর চাকরি করার পরে যে পজিশনে আসে, আর আমরা ফ্রেশরা এসেই সেম পজিশন দখল করি। এটা তাদের একটা ইগোতে হার্ট করে, প্লাস হচ্ছে তারা কোঅপারেশন করতে চায় না। তো নিজের বুদ্ধিমত্তা, সিচুয়েশন, এক একজনের সিচুয়েশন এক এক ধরনের হবে। তো নিজের বুদ্ধিমত্তা থেকেই হচ্ছে সেটাকে ওভারডিল করতে হবে, এবং হচ্ছে যেসব যে সেকশনে আছে, যে বড় ভাই আছে সে সেম সেকশনে, তাদের একটু হচ্ছে গাইডলাইন নেওয়া যেতে পারে। যে যে মার্চেন্ডাইজিং আছে তার কাছে মার্চেন্ডাইজিং এর গাইডলাইন, যে নিটিং আছে তার কাছে নিটিং এর গাইডলাইন, নিটিং এর হেল্পার অপারেটর কিভাবে হ্যান্ডেল করব, যারা ডাইং এ জব করবে ডাইং এর হচ্ছে হেল্পার অপারেটর কোয়ালিটি কিভাবে হ্যান্ডেল করব, এবং হচ্ছে তাদের সাথে কিভাবে কোঅপারেশন করা যাবে। মূলত হচ্ছে তাদেরকে একটু সুযোগ সুবিধা বেশি দিতে হবে আমার কাছে যেটা মনে হয়। জয়েন করার পরে হচ্ছে নন টেকনিক্যাল নন টেক্সটাইল যারা আছে তাদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা, 2 ঘন্টা ছুটি, একদিন বেশি ছুটি, তাদের কাজটা একটু হাতে হাতে করে দেওয়া, তাদের সাথে কোঅপারেশনটা আর একটু বাড়াই নিতে হবে, এবং নিজের পার্সোনাল রিলেশনটা আর একটু ইমপ্রুভ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। তো দর্শকদের উদ্দেশ্যে আবারও থাকবে, আপনারা যদি এখনো কোনো প্রশ্ন করতে চান সেটা আপনারা করতে পারেন। এর পরবর্তীতে আমাদের একটি লাস্ট প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, এটা আমাদের সবারই প্রশ্ন, সবার পক্ষ থেকে আমি করছি প্রশ্নটা। সেটা হচ্ছে যে সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের বর্তমান এবং রিসেন্ট গ্রাজুয়েট যারা হয়েছেন তাদের জন্য আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা? আসলে হচ্ছে আমি চেষ্টা করি ভার্সিটির মানে ইউনিভার্সিটির ছেলে পেলেকে রিক্রুট করার জন্য, বা হচ্ছে রেফার্স করার জন্য। আমি ট্রাই করি শুরু থেকে এ পর্যন্ত। আমি চেষ্টা করছি 10-15 জনের জবের ব্যবস্থা করার চেষ্টা করছি। আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকেই আমার সাথে এখনো এঙ্গেজ আছেন, আর আমি চাচ্ছি তাদেরকে টেকনিক্যালি সাউন্ড করার জন্য, তারা জন্য আরো 10 জনের ব্যবস্থা করতে পারে। আমার সাথে এখন 4 জনের মতো আছে, একেবারেই সেম সেম ইন্ডাস্ট্রিতে, পাল গ্লোবালে। এবং হচ্ছে আমার সাথে অন্তিমে ছিল, ফকির ফ্যাশনে ছিল, মডেল ডিতে ছিল, প্রাইডে ছিল। তারা আলাদা আলাদা ফ্যাক্টরি লিড দিচ্ছে, তারাও রিক্রুট করতেছে। তো আমি চাচ্ছি যদি কেউ নিটিং এবং হচ্ছে ফ্যাব্রিক আর&ডিতে, নিটিং আই, নিটিং সাপ্লাই চেন, নিটিং কোয়ালিটি, কেউ যদি ক্যারিয়ার করতে চায়, তো হচ্ছে আমার দরজা ওপেন থাকবে। আমি তাদেরকে বলবো আমার সাথে কমিউনিকেশন করার জন্য, এবং হচ্ছে আমি চেষ্টা করব তাদের একটা সঠিক গাইডলাইন এবং হচ্ছে একটু সুযোগ তৈরি করতে। আশা করি যে ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ। এই এটা তো ছিল আমাদের যারা রিসেন্ট গ্রাজুয়েট হয়েছে তারা। যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য আপনি কি করবেন? রানিং স্টুডেন্টদের জন্য হচ্ছে আসলে আমি যে সেকশনটা দেখি, নিটিং এবং ফ্যাব্রিক আর&ডি, যদি তারা 4-5 জনের কোনো ব্যাচ তৈরি করে আমার কাছে আসতে চায়, আওয়ার ডোর ইজ অলওয়েজ ওপেন।
পাল গ্লোবাল এবং মি দুটাই হচ্ছে ডোর ওপেন। 5 জন বা 3 জন 5 জনের গ্রুপ আসলো, আমার সাথে হচ্ছে ফিজিক্যাল ডিসকাশন করলো 2-3 ঘন্টা, প্র্যাকটিক্যালি মেশিনারিজ দেখলো এবং হচ্ছে আসলে এই সেকশনটা কিভাবে চলে আমি একটা ব্রিফ ধারণা দিতে পারবো আশা করি। যারা নতুন বা যখন যে সাবজেক্ট পড়বে, কেউ যদি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং পড়ে তো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টা সাবজেক্ট পড়ার সময় 4 বার আসলো। সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে দেখাই দিলাম যে আসলে এটার সাথে এডুকেশন প্লাস প্র্যাকটিক্যাল নলেজের একটা হচ্ছে ব্রিজ তৈরি হলো, সেটা হচ্ছে তাদের জন্য আরো বেটার হবে। অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক আছেন তাদের জন্য বলবো এটা খুবই একটা দারুণ একটা সুযোগ। তো আপনারা যারা ভাবতেছেন যে আমরা কিভাবে ফ্যাক্টরি দেখব, কিভাবে ইন্ডাস্ট্রিতে ভিজিট করব, আপনারা সিনিয়রদের সাথে কানেক্ট হন, সিনিয়রদের সাথে যোগাযোগ করুন, নেটওয়ার্কিং করুন, ইনশাল্লাহ আপনাদের দরজা খুলে যাবে। ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার গল্প আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আপনার ভীষণ আমাদেরকে সাহস দিচ্ছে এবং আপনার অভিজ্ঞতা আমাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। লিজেন্ড স্টক একটি শুরুর যাত্রা, একটি শুরুর নাম, এটি একটি চলমান যাত্রা যেখানে আমরা প্রতিটি পর্বে পাবো এক একজন লিজেন্ডের জীবনের ছোঁয়া, যা আমাদের পথ চলাকে করবে আরো শক্তিশালী। আজকের এই পর্ব থেকে আমরা শিখলাম বাস্তব জ্ঞানই ক্যারিয়ারের আসল হাতিয়ার, কমিউনিকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব এবং সর্বোপরি একাগ্রতা এবং লেগে থাকার গুরুত্ব। শেষ করার আগে একটি কথা, আমরা যদি আমাদের অ্যালামনাই নেটওয়ার্ককে শক্তিশালী করতে পারি তাহলে আমাদের প্রতিটি শিক্ষার্থী পাবে একটি শক্তিশালী ব্যাকআপ এবং নির্ভরযোগ্য গাইডলাইন এবং একজন মেন্টরের সহচার। লিজেন্ড স্টক আবার ফিরে আসবে নতুন অতিথি, নতুন অনুপ্রেরণা নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, শিখুন, গড়ুন নিজের ক্যারিয়ারকে আরো শক্ত ভিতর উঠবে। আমি সাজিদ মাহমুদ, লিজেন্ড স্টকের আজকের হোস্ট। আজকে বিদায় নিচ্ছি, তবে আজ যাচ্ছি না, আবার আমরা ফিরে আসব নতুন এপিসোড, নতুন অতিথি নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।